কি খবর সকলের? হ্যাঁ, গুড মর্নিং। সরি, গুড মর্নিং তো আর নেই, গুড নুন প্রত্যেককে। প্রচুর কিছু করবো আজকে আমরা। আজকে আমরা ঠান কে আয়ে হ্যাঁ হাম। আজকে আমরা কি কি করব? ফার্স্টে টাইম এন্ড ডিস্টেন্সের বেসিকটা করব, দেন আমরা লাস্ট অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে ভাই আমার? তো ফার্স্টে আমরা দেখে নিই টাইম এন্ড ডিস্টেন্সে আমাদের কি কি পড়তে হবে, তার একটা ছক করে নিই, তারপরে আমরা বেসিক পড়বো, তারপরে আমরা অঙ্ক করব। ওকে ভাই আমার? চল, এই যে টাইম এন্ড ডিস্টেন্সটা আছে না ভাই, টাইম এন্ড ডিস্টেন্সে তোমাদের মোটামুটি টোটাল 3টে চ্যাপ্টার নিয়ে তৈরি হয়। একটা বেসিক টাইম এন্ড ডিস্টেন্স, এরপরে আসে হচ্ছে ট্রেন, এরপরে আসে হচ্ছে বোট, তারপরে আসে হচ্ছে রেস এন্ড গেম। এইগুলো নিয়ে আমার তৈরি হয় হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স। ঠিক আছে? এইবার ভাই আমার একটা জিনিস তোমরা দেখে নাও, কি কি দেখে নেবে? দেখো, টাইম এন্ড ডিস্টেন্স থেকে আমরা কি কি দেখবো বা কোন কোন টপিক গুলো আছে সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই অঙ্কন 100 বার দেখে নেব। আজকের ক্লাসটা হচ্ছে এর কি কোনো অবশ্যই রেকর্ডেড ভিডিও থেকে যাবে। অনির্বাণ, হেল্প মি স্যার, আমার ভিডিও কোর্স গুলো চলছে না। উৎপল, একটু সাপোর্টে ফোন করো ভাই, ওরা ঠিক করে দেবে, কোনো চিন্তা করো না, সব কটা চলবে, কোনো ভয় নেই। ঠিক আছে? জ্বর হয়েছে দিতাম, তাহলে বাড়িতে আজকে প্র্যাকটিস করো। ঠিক আছে? ব্যাস, ওকে মৌমিতা, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা এবার পুরো জিনিসটাই চলে আসি। হ্যাঁ ভাই, দেখো টাইম এন্ড ডিস্টেন্সে আমাদের বেসিক কি কি জানতে হবে। ফার্স্ট হচ্ছে বেসিক কনসেপ্ট, নেক্সট হচ্ছে টোটাল টাইম, টাইম গ্যাপ, টোটাল টাইম, টাইম গ্যাপ, এরপরে হচ্ছে লেট আর্লি, নাম্বার 4 অ্যাভারেজ স্পিড, নাম্বার 5 রিলেটিভ স্পিড, নাম্বার 6 বুলেট প্রবলেম। কিছু মিস করছি না তো? টোটাল টাইম, টাইম গ্যাপ, ও আর নাম্বার 7 আফটার মিটিং স্পিড রেশিও। যদি ওটা ট্রেনে চলে আসে তাও আমরা এখানে শিখে নেব, আফটার মিটিং স্পিড রেশিও। এই যে 7টা জিনিস আমরা এখানে দেখলাম ভাই, দেখো ভাই আমার, এই 7টা জিনিস আমরা টাইম এন্ড ডিস্টেন্সে শিখবো। টাইম এন্ড ডিস্টেন্স হচ্ছে পুরো অ্যারিথমেটিক যদি মোটামুটি বলিউড হয়, তাহলে টাইম এন্ড ডিস্টেন্স হচ্ছে টাইগার শ্রফের অ্যাক্টিং। ঠিক আছে? খুবই বিরক্তিকর। কেন বিরক্তিকর? টাইম এন্ড ডিস্টেন্সে কিছু কিছু ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে, কিছু করার নেই ভাই। আমি ম্যাক্সিমাম জায়গায় ফর্মুলা বিহীন করার চেষ্টা করি, বাট টাইম এন্ড ডিস্টেন্সে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতেই হবে, কিছু করার নেই, না হলে আমরা সেটাকে বড় করে বড় হয়ে যাবে সেটা। তো আমরা পুরো জিনিসটা সুন্দর করে বুঝবো, প্রয়োজনীয় ফর্মুলা যা যা আছে সেই সমস্ত প্রয়োজনীয় ফর্মুলা আমরা দেখব। নট অনলি দ্যাট, এর সাথে সাথে আমরা অঙ্কও করব। টাইম এন্ড ডিস্টেন্স কিন্তু একটু বড় চ্যাপ্টার ভাই, আমরা ধরে ধরে সুন্দর করে শিখবো। ওকে, কোনো রকম চাপ নেই। চলো তো আমরা শুরু করি। আলামিন, বেস্ট অফ লাক। চল। টাইম এন্ড ডিস্টেন্স, দেখো ভাই আমার, প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাই স্পিড।
ফিজিক্সের লোকেরা ভেলোসিটি বলে একাকার কাণ্ড করে, আমরা অঙ্কের লোকেরা অত জটিল ভাবে অনেক কিছু ভাবি না, বুঝতে পারছো তো? ফিজিক্সের লোকেরা ভেলোসিটি স্পিড আলাদা, এই সেই হেনা তেনা করে একাকার কাণ্ড করে, জীবনে কোনো কাজ নেই ওদের, কিন্তু আমরা নর্মাল ভাবে দেখবো কি সেটা স্পিড ক্লাস। আমরা কি দেখছি ভাই? স্পিড। স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে একক সময়ে আমি কতটা ডিস্টেন্স অতিক্রম করি। কি বললাম? স্পিড মানে কি ভাই? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স পার ইউনিট টাইম। ডিস্টেন্স পার ইউনিট টাইম, অনেকটা এফিসিয়েন্সির মতো। একক সময়ে আমরা কতটা দূরত্ব যাই, একক সময়ে কতটা দূরত্ব যাই, দ্যাট ইজ কল্ড স্পিড। একক সময়ে আমরা কতটা দূরত্ব যাই, এটা হচ্ছে আমাদের স্পিড। ঠিক আছে? এবং এই যে টাইম এন্ড এই যে স্পিড, এটা অনেকটা আমাদের এফিসিয়েন্সির মতো। এফিসিয়েন্সিতে কি ছিল মনে আছে? ওয়ার্ক পার ইউনিট টাইম, তাই না ভাই আমার? হ্যাঁ সায়নী, ওয়ার্ক পার ইউনিট টাইম। এখানে আমার স্পিড হচ্ছে ডিস্টেন্স পার ইউনিট টাইম। মানে কি হচ্ছে ভাই আমার? দেখো, যদি আমি বলি যে টি ঘন্টায় ডি ডিস্টেন্স গেছি, টি ঘন্টায় আমি ডি ডিস্টেন্স গেছি, ডি কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় আমি কত গেছি? ডি বাই টি না? তাহলে আমার স্পিড চলে আসছে ডি বাই টি। তাহলে আমার স্পিড চলে আসছে কি ভাই? ডি বাই টি। অর্থাৎ আমাদের স্পিড মানে কি চলে গেল? স্পিড মানে কি চলে গেল? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। হলো ভাই? এই অবধি তো কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, একদম সিম্পল ব্যাপার স্যাপার আমরা আলোচনা করেছি। এইবার দেখো, এইবার দেখো, আমার যদি ভাই এখানে টাইমটা ফিক্স হয়ে যায় কি হবে গো? আমার যদি ভাই এখানে টাইমটা ফিক্স হয়ে যায় তাহলে কি হবে গো? টাইমটা যদি ফিক্স হয়ে যায় তাহলে কি হবে গো ভাই? খেয়াল করো তো ভাই আমার, টাইমটা যদি ফিক্স হয়ে যায়, ফিক্স মানে কি? ফিক্স মানে হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। তাহলে স্পিড ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাম ডিস্টেন্স বাই কনস্ট্যান্ট। স্পিড ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাম ডিস্টেন্স বাই কনস্ট্যান্ট, রাইট? অর্থাৎ ভাই আমার খেয়াল করো, স্পিড এবং ডিস্টেন্সটা সরল সমানুপাতি হয়ে যাচ্ছে না? স্পিড এবং ডিস্টেন্সটা সরল সমানুপাতি হয়ে যাচ্ছে না? ডিরেক্টলি প্রপোর্শনাল চলে আসছে না ভাই? অর্থাৎ ভাই আমার খেয়াল রাখবে, যদি কোথাও টাইমটা ফিক্স হয়, যদি কোথাও টাইমটা ফিক্স হয়, তাহলে স্পিড রেশিও ইকুয়াল টু ডিস্টেন্স রেশিও হবে। স্পিড রেশিও ইকুয়াল টু ডিস্টেন্স রেশিও হবে। যখন আমাদের টাইমটা ফিক্স হবে তখন স্পিড রেশিও ইকুয়াল টু ডিস্টেন্স রেশিও হবে। ওকে, নাও কনসেপ্ট নাম্বার 2, এইখান থেকেই দেখো, আমাদের যদি এবার ডিস্টেন্সটা ফিক্স হয়, দেখো তো ভাই আমার, যদি আমাদের এবার ডিস্টেন্সটা ফিক্স হয় মানে ধ্রুবক, ডিস্টেন্সটা যদি আমাদের ফিক্স হয় তাহলে আমার কি আসছে গো ভাই আমার? ডিস্টেন্সটা যদি আমাদের ফিক্স হয়, খেয়াল করে দেখো, ডিস্টেন্সটা যদি আমাদের ফিক্স হয়, স্পিডটা আমাদের সাম কনস্ট্যান্ট, সরি ইকুয়াল আসবে এটা, স্পিডটা আমাদের সাম কনস্ট্যান্ট বাই টাইম চলে আসছে না? অর্থাৎ আমরা কি পাচ্ছি খেয়াল করো, স্পিডটা হয়ে যাচ্ছে টাইমের সাথে ব্যস্তানুপাতিক। স্পিডটা হয়ে যাচ্ছে টাইমের সাথে ব্যস্তানুপাতিক, রাইট? তাহলে স্পিডটা যদি টাইমের সাথে ব্যস্তানুপাতিক হয় তাহলে আমাদের এখানে কি আসছে ভাই আমার? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে স্পিড রেশিও আর টাইম রেশিও, স্পিড রেশিও এবং টাইম রেশিও আমাদের
পরস্পর রেসিপ্রোকাল রেশিও হবে, পরস্পর রেসিপ্রোকাল রেশিও হবে। উল্টো না, উল্টো মানে তো রেসিপ্রোকাল রেশিও। অর্থাৎ আমরা কি দেখলাম, আমরা দুটো জিনিস দেখলাম, যদি কোথাও ডিস্টেন্স ফিক্স থাকে, যদি কোথাও ডিস্টেন্স ফিক্স থাকে অর্থাৎ একই দূরত্ব যদি অতিক্রম করে, যদি দুই বা ততোধিক লোকজন একই দূরত্ব অতিক্রম করে, দুজনেই 1 কিলোমিটার যাচ্ছে, দুজনেই 2 কিলোমিটার যাচ্ছে, তাহলে তাদের স্পিড রেশিও এবং টাইম রেশিও পরস্পর ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ স্পিড রেশিও যেটা হবে, টাইম রেশিও বার করতে আমরা কি করব, তার রেসিপ্রোকাল রেশিও বার করব। আর যদি আমাদের টাইমটা ফিক্স হয়, অর্থাৎ দুজনে সমান সময় ধরে গেছে, দুজনে সমান সময় ধরে কোথাও গেছে, তাহলে আমাদের স্পিড রেশিও এবং ডিস্টেন্স রেশিও পরস্পর সমান হয়। স্পিড রেশিও যা হবে, ডিস্টেন্স রেশিও তাই হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? এই অবধি কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট ওয়ান। এইবার আমাদের টাইম এন্ড ওয়ার্ক অঙ্কে সব, এই টাইম এন্ড ডিস্টেন্স অঙ্কে সবসময় কি করতে হবে জানো তো ভাই আমার? আমাদের টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কে ফ্রিকোয়েন্ট একটা জিনিস করতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে না আমাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে। ইউনিটটা, ইউনিটটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে। খেয়াল রাখবে, যখনই কোনো কিছু কিলোমিটার পার আওয়ার থাকে, সেখান থেকে যদি আমরা সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে আমাকে 5-18 দিয়ে গুণ করতে হয়। আর যদি আমার মিটার পার সেকেন্ড থাকে, সেখান থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, তাহলে আমায় 18-5 দিয়ে গুণ করতে হয়। স্যার এক্সাম্পল ধরো, আজকে আমি তোমাকে বললাম যে 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার, এইটা মানে কত? 36 কিলোমিটার পার আওয়ার, এইটা মানে কত? এইটা মানে আমার চলে আসছে 36 ইন্টু 5-18, 36 ইন্টু 5-18, অর্থাৎ আমরা বলবো 10 মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে আমরা 5-18 দিয়ে গুণ করব। উল্টোটাও সত্যি, যদি আমাকে আজকে বলে দেয় যে 20 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু কত, 20 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু কত, তখন আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে 20 ইন্টু 18-5 করবো। 20 ইন্টু 18-5, 5 দিয়ে কেটে গেল, 72 কেএমভি। হলো? বুঝলাম। এবার কেন 18-5 দিয়ে গুণ করতে হয় গো? ওয়াই দিস কোলাবিলিটি? কেন করতে হয়? 18-5 না হয়ে যদি 5-18 না হয়ে যদি 4-13 হতো, তাহলে অসুবিধা কি হতো? দেখো, 18-5 কেন করতে হয় সেটাও দেখে নাও। ভাই সকল, আমাকে একটা কথা বলো, কিলোমিটার পার আওয়ার কথাটার মানে কি? আজকে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে ভাই কিলোমিটার পার আওয়ার এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে 1 ঘন্টায় 1 কিলোমিটার যায়, তাই তো? 1 ঘন্টায় 1 কিলোমিটার যায়। ঠিক? তাহলে ভাই আমার 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড না? আর 1 কিলোমিটার মানে 1000 মিটার না? আমাকে তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে যেহেতু আমায় কনভার্ট করতে হচ্ছে, সেই জন্য আমি ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করলাম, কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করলাম। তাহলে আমি দেখতে পেলাম 3600 সেকেন্ডে 1000 মিটার যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে গো? ডিভাইডেড বাই 3600 না? দেখো, কাটাকাটি করলে আমার কত আসছে? 5-18। অর্থাৎ আমি দেখলাম 1 সেকেন্ডে কতটা যাচ্ছে? 1 সেকেন্ডে যাচ্ছে 5-18 মিটার। এই জন্য আমাদের 5-18 দিয়ে গুণ করতে হয়। এই জন্য আমাদের 5-18 দিয়ে গুণ করতে হয়, কিছুই না, কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। এই অবধি আমরা সবাই বুঝতে পেরেছি? এই অবধি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? কারো মনে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, কষ্ট কিচ্ছু নেই? বাহ, অতি উত্তম, ভেরি গুড। নেক্সট, এবার আমরা দুটো
ফর্মুলা শিখবো, ঠিক আছে? একটাকে বলা হচ্ছে টোটাল টাইম আর একটাকে বলা হয় টাইম গ্যাপ। এগুলো না ফর্মুলা ছাড়া না করে কোনো উপায় নেই, একদম ফর্মুলা দিয়েই আসবে এবং সেইভাবেই আমরা বসাবো এবং আমরা অ্যান্সার করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখো দুটো কেস ধরছি এখানে, দুটো কেস ধরছি। দেখো ওপরে আমি সেটাই লিখবো যেটা তোমাদের বুঝতে হবে না বা দরকার নেই, ওপরের হেডিং থাকবে, হেডিংটা আমি নামিয়ে লিখলে তো মেন জিনিসই আমি লিখতে পারবো না, ঠিক আছে? চলো, টোটাল টাইম বা টাইম গ্যাপ। দেখো আজকে ধরো এখানে তোমাদের সুদীপ্ত আছে, এখানে ধরো ওয়েও, ঠিক আছে? এবার সুদীপ্ত ওয়েতে গেছে S1 স্পিডে, কেন গেছে আমি জানি না, পার্সোনাল ম্যাটার, ঠিক আছে? আর ওয়েও থেকে ফিরেছে S2 স্পিডে, এবং এই পুরো সময়টায় তার মোট টাইম লেগেছে, টোটাল টাইম লেগেছে ধরে নাও টি ঘন্টা, টোটাল টাইম লেগেছে ধরো টি ঘন্টা। কি বললাম? সুদীপ্ত ওয়েতে যাচ্ছে S1 স্পিডে, ও ফিরছে S2 স্পিডে, এবং এতে টোটাল টাইম লেগেছে কত? টি ঘন্টা, ঠিক আছে? সুতরাং আমি যদি আজকে তোমাকে বলি যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, সেই ডিস্টেন্সটা আমরা কি করে বার করে ফেলতে পারবো জানো তো? এই দুটোর মধ্যে ডিস্টেন্স আমাদের চলে আসবে একটা সেরা ফর্মুলা ইউজ করে। কি সেই ফর্মুলা ইউজ করে? দেখো, S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2 ইন্টু টোটাল টাইম। ডাইরেক্ট এই ফর্মুলা বসাবে, অ্যান্সার চলে আসবে। তোমাকে প্রশ্ন এইভাবেই দেবে যে একটা লোক এ থেকে বিতে গেল এই স্পিডে, বি থেকে এতে ফিরেছে এই স্পিডে, এতে মোট এত ঘন্টা সময় লেগেছে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? ডিস্টেন্স কি হবে? ডাইরেক্ট ফর্মুলা বসাবো, স্পিড এবং টোটাল টাইম করে আমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? নেক্সট, টাইম গ্যাপ। ভাই আমার এই যে আমরা টাইম গ্যাপটা পড়ছি, হোয়াট ইজ দিস টাইম গ্যাপ? ফার্স্টে আমরা এইটা বুঝি যে টাইম গ্যাপ বলতে কি বোঝায়, টাইম গ্যাপ মানে কি ভাই? টাইম গ্যাপ মানে হচ্ছে যতটা লেট বা যতটা আর্লি। মানে স্যার যতটা লেট বা যতটা আর্লি এর মানে স্যার, মানে হচ্ছে ধরো কোথাও আমার পৌঁছাবার কথা 12:05, আমি পৌঁছেছি কখন? 12:15। তাহলে আমি তো এই পুরো যাত্রাটায় 10 মিনিট লেট করেছি, 10 মিনিট লেট করেছি। বা ধরো 12:05 পৌঁছাবার কথা, আমি পৌঁছেছি 11:05। তাহলে এই পুরো জায়গাটায় আমি 1 ঘন্টা বা 60 মিনিট তাড়াতাড়ি গেছি, 60 মিনিট তাড়াতাড়ি গেছি। এই যতটা আমি লেট করছি বা যতটা আমি তাড়াতাড়ি আসছি তাদেরকেই বলা হয় টাইম গ্যাপ। অর্থাৎ টাইম গ্যাপ মানে কি? যতটা আমি লেট করছি বা তাড়াতাড়ি আসছি। প্রথম ক্ষেত্রে টাইম গ্যাপ 10 মিনিট, দ্বিতীয় ক্ষেত্রে টাইম গ্যাপ 1 ঘন্টা। টাইম গ্যাপ কাকে বলে আমরা বুঝতে পারলাম, ওকে? এবার গল্পটা হচ্ছে ভাই আমার, ভালো করে বোঝার চেষ্টা করো, একদম সেম জিনিস। ধরো এখানে সুদীপ্ত আছে, এখানে আছে সুদীপ্তর বাড়ি, হোম। সুদীপ্ত প্রথমে S1 স্পিডে গেল, পরে S2 স্পিডে গেল, আর এতে একটা টাইম গ্যাপ হলো টি ঘন্টা, টাইম গ্যাপ হলো টি ঘন্টা।
তাহলে আমাদের ডিস্টেন্স যেটা সেটা আমার কত আসবে, s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 ডিফারেন্স s2 ইন্টু টাইম গ্যাপ, s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 ডিফারেন্স s2 ইন্টু টাইম গ্যাপ। এবার তোমাদের মনে হবে যে স্যার ছোটবেলার পাখির মতো এটা কি করেছেন? ছোটবেলায় আমরা পাখি আঁকতাম না, ছবি আঁকতে দিলেই এই একটা পাহাড়, এখান দিয়ে বেরিয়ে এলো নদী, এখানে একটা ঘর, আর এখানে একটা কিছু পাখি। তো এই যে ছোটবেলার পাখির মতো গল্পটা, MS পেন্টে আমরা এই ছবি সবাই এঁকেছি। এই যে ছোটবেলার পাখির মতো গল্পটা, হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড ডিফারেন্স। কি বললাম? দিস সাইন is called difference, difference। আর এই ডিফারেন্স কথাটার অর্থ হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ। স্যার মানে দেখো, আচ্ছা ভাই, দুটো সাইনের মধ্যে যদি মাইনাস থাকে, আমরা তো জানি, ধরো আজকে আমি তোমাকে বলেছি 10 মাইনাস 15, তোমরা বলবে স্যার এটা হয়ে যাবে -5, কি গো, তাই তো? তোমরা বলবে স্যার এটা হয়ে যাবে -5, তাই তো? এবার এই -5 কি হয়, মাইনাসের আগে যেটা আছে এখান থেকে মাইনাসের পরে যেটা আছে সেইটা বিয়োগ, এটা হচ্ছে মাইনাসের সাইন, ঠিক? কিন্তু এখন গল্পটা হচ্ছে যে যদি আমাকে ডিফারেন্স দিয়ে দেয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স বলে দেয়া থাকে, এই ডিফারেন্স মানে কি হবে বলতো? ডিফারেন্স মানে হচ্ছে যে আমাদের এই যে চিহ্নটা আছে, এই চিহ্নর পাশে যে দুটো সংখ্যা আছে তাদের মধ্যে বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটার বিয়োগ, সেটা হয়ে যাচ্ছে আমার ডিফারেন্সের মানে। বড় সংখ্যার থেকে ছোট সংখ্যার নরমাল বিয়োগ মানে কি, বিয়োগের আগে যেটা আছে সেখান থেকে বিয়োগের পরে যেটা আছে সেটা বিয়োগ, -5। বাট যখনই ডিফারেন্স চলে আসবে, ডিফারেন্স কথাটার মানে হচ্ছে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যার বিয়োগ। অর্থাৎ ডিফারেন্সটা অনেকটা মড ভ্যালুর মতো কাজ করে, কখনো নেগেটিভ হবে না, সবসময় পজিটিভ হলে হবে। বি লাইক ডিফারেন্স সাইন, অলওয়েজ বি পজিটিভ। ঠিক আছে? রেকর্ডেড ভিডিও যারা দেখছো আশা করি বুঝতে পেরেছো। আমি জানি তোমরা এখন, তোমরা কিছু বললে আমি শুনতে পাবো না, কারণ তোমরা রেকর্ডেড দেখবে বাই ডিফল্ট। বাট আশা নিয়ে বললাম, তোমাদের সাথে তো খুব কম দেখা হয়, মনটা খারাপ লাগে, তাই জন্য। তো চলো, বোঝা গেল এটা ডিফারেন্স আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে। তাহলে এইখান থেকে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 ইজ দিস, টোটাল টাইম হলে কি হয়, নাম্বার 2 হচ্ছে টাইম গ্যাপ হলে কি হয়। দুটোই দেখো প্রায় সেম, খালি একটায় টোটাল টাইম, দেখো টোটাল, যখনই টোটাল থাকছে আমার যোগ আছে, যখনই টোটাল কথাটা থাকছে আমার যোগ আছে, আর যখনই গ্যাপ থাকছে, গ্যাপ মানে বিয়োগ, তখন আমাদের ফর্মুলায় বিয়োগ আছে। বাকি সব সেম, s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 আর s2, যখনই টোটাল কথাটা থাকবে যোগ, যখনই গ্যাপ কথাটা থাকবে বিয়োগ। ঠিক আছে? বুঝা গেল ভাই আমার? থ্যাংক ইউ আলামিন। চলো নেক্সট। এইবার আমরা যেটা পড়বো সেটাকে বলা হয় লেট আর্লি অ্যান্ড লেট লেট। এখানেও আমরা দুটো ফর্মুলা শিখবো। এগুলো একদম ডাইরেক্ট ফর্মুলা তুলে প্রশ্ন আসে যে কোনো পরীক্ষা, রেল, SSC যাই বলো, বা ব্যাংক যাই বলো, PSC যাই বলো, একদম ফর্মুলা তুলে প্রশ্ন আসবে। একদম ল্যাঙ্গুয়েজটা এটাই থাকবে, ফর্মুলা বসাবে, অ্যান্সার ডান হবে। ঠিক আছে? চলো। হ্যাঁ অনন্যা, তোমাদের সাথেও দেখা হয় না, শুধু কথা হয়। ট্রু। হ্যাঁ, সেমিনার আছে, চলে এসো সবাই। ঠিক আছে ভাই আমার? চল। লেট এই কথাটার মানে কি দেখো, ধরো আজকে দীপ
দীপ ভাই আমার কি করেছে, এইখানে ধরো দীপ আছে আর এইখানে ধরো দীপা আছে। দীপ ভাই আমার কি করছে, দীপা বোনের সাথে দেখা করতে যাচ্ছে। ঠিক আছে, এইবার তোমাকে ডাইরেক্ট ডিফারেন্সই বলে দেবে ভাই, ডাইরেক্ট টাইম গ্যাপটাই বলে দেবে। এইবার দীপ তো দীপার সাথে দেখা করতে যাচ্ছে, দীপ কি করেছে, প্রথম দিন S1 স্পিডে গেছে, প্রথম দিন S1 স্পিডে গেছে। এবার S1 স্পিডে গিয়ে প্রচন্ড গালি খেয়েছে, কারণ সে T1 ঘন্টা লেটে গেছে, কারণ সে T1 ঘন্টা লেটে গেছে, প্রচন্ড গালি খেয়েছে। তো ভাই আমার পরের দিন দীপ কি করলো, দীপ বলল যে না আমি এবার S2 স্পিডে যাব, এবং দেখছে যে হ্যাঁ S2 স্পিডে গিয়ে ওর T1 ঘন্টা তাড়াতাড়ি পৌঁছেছে, আর কোনো গালি খায়নি, সুন্দর জিনিসপত্র ঘটেছে। এটা চলে গেল কেস নাম্বার 1, শুধরে যায়, প্রথমবার ভুল করে পরের বার শুধরে যায়। কেস নাম্বার 2, এখানে ধরো আমি আছি আর এইখানে ধরো আমার মনের মানুষ আছে। আমি প্রচন্ড উজ্জীবিত উচ্ছ্বসিত বালক, আমি দেরি ফেরি করিনি, প্রথম দিন S1 স্পিডে গিয়ে T1 আওয়ার আর্লি গেছি, পরের দিনও S2 স্পিডে গিয়ে T2 আওয়ার আর্লি গেছি, দুবারই আর্লি গেছি। এটা হতে পারে আমার কেস 2। ঠিক আছে, কেস 3 হচ্ছে, কেস 3 হচ্ছে এডির মতো লোক। এখানে ধরো এডি মানে অপূর্বদা, অপূর্ব স্যার তোমাদের, এডি এখানে আছে আর এখানে আমাদের অপূর্ব বৌদি দাঁড়িয়ে আছে। অপূর্বদা কি করেছে, প্রথম দিন S1 স্পিডে গেছে, T1 আওয়ার লেট করেছে, অনেক গালি শুনেছে, বাট অপূর্বদা বিইং অপূর্বদা পরের দিনও T2 ঘন্টা লেটেই গেছে। আমাদের তো টোটাল এই 3টে সেগমেন্ট হতে পারে, একটা হতে পারে যে একবার লেট করেছে একবার আর্লি গেছে, এটা একটা হতে পারে, রাইট? একবার লেট করেছে একবার আর্লি গেছে, সেটা প্রথমে লেট হতে পারে পরে লেট হতে পারে, যাই হোক একবার লেট একবার আর্লি। আরেকটা কি হতে পারে, দুবারই আর্লি, আরেকটা কি হতে পারে, দুবারই লেট। এছাড়া তো আর কিছু হতে পারে না রে ভাই, এছাড়া তো আর কিছু হতে পারে না। এবার ব্যাপারটা বোঝো, এইবার ব্যাপারটা বোঝো, আমি খুব ভালো অনন্যা, বিশ্বাস করো আমি দলাই লামা ভাই। মা আমাকে কি দেখে লাদেন মনে হয়? বলছে আপনি নিজেকে ভালো নিলেন। চলো এবার একটা জিনিস দেখো, এই যে দুটো কেস 2 আর 3, যেখানে আমার দুটোই হয় আর্লি হচ্ছে, দুটোই না হয় লেট নিচ্ছে, সেখানে যদি তোমাকে ডিস্টেন্স জিজ্ঞেস করে, সেই ডিস্টেন্সটা আমাদের কি হয়ে যায় জানো তো? সেই ডিস্টেন্সটা আমাদের চলে আসে S1 into S2 divided by S1 difference S2 into T1 difference T2। তোমাদের কোশ্চেন পুরো এভাবে থাকবে, এত কিলোমিটার বেগে গিয়ে এত ঘন্টা লেট হয়, এত কিলোমিটার বেগে গিয়ে এত ঘন্টা লেট হয়, তাহলে ডিস্টেন্স কত? অথবা এত কিলোমিটার বেগে গিয়ে এত ঘন্টা তাড়াতাড়ি পৌঁছায়, এত কিলোমিটার বেগে গিয়ে এত ঘন্টা তাড়াতাড়ি পৌঁছায়, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত? যাই দিক না কেন একদম এই ফরম্যাটেই দেবে। দিস উইল বি আওয়ার ফর্মুলা, যে S1 into S2 divided by S1 difference S2 into T1 minus T2। কখন আমরা এটা ইউজ করব? যখন খেয়াল করো দুটোই আর্লি বা দুটোই লেট আছে, অর্থাৎ দুটোই যখন সমান জিনিস থাকবে, দুটোই যখন সমান জিনিস থাকবে, উই উইল ইউজ দিস ওয়ান। ওকে, এবার গল্পটা হচ্ছে যদি আমার দুটো আলাদা থাকে, দেখো একবার লেট একবার আর্লি, সেটা ফার্স্টে লেট হতে পারে পরে আর্লি হতে পারে, অথবা ফার্স্টে আর্লি হতে পারে পরে লেট হতে পারে, যাই হোক না কেন
এইটা যদি থাকে ভাই আমার, তাহলে আমার ডিস্টেন্স কত হবে জানো তো? তাহলে আমাদের ডিস্টেন্স হয়ে যাবে হচ্ছে নিম্নরূপ। ডিস্টেন্স আমার হয়ে যাবে s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 ডিফারেন্স s2 ইন্টু t1 প্লাস t2। ব্যাস, আর কিছু নেই। এটা সব সমান, খালি যখন দুটো আলাদা হবে ডিফারেন্ট হবে টাইম দুটো প্লাস হচ্ছে, যখন দুটো সেম হবে টাইম দুটো মাইনাস হচ্ছে। আর কোনো চেঞ্জ নেই, আর কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের লেট লেট বা লেট আর্লি ফর্মুলা। লেট লেট বা লেট আর্লি ফর্মুলা। একটু টাইম লাগবে হয়তো ফর্মুলাগুলো মনে রাখতে, কিন্তু এই ফর্মুলা দুটো একটু মাথায় রেখে দিও। আমরা প্রচুর অঙ্ক স্ট্রেট কাট করে দিয়ে বেরিয়ে যাব, আমরা প্রচুর অঙ্ক স্ট্রেট কাট করিয়ে দিয়ে বেরিয়ে যাব। একদম এই ফরম্যাটেই অঙ্ক আসবে আর এইভাবেই তোমরা অঙ্ক করবে। বুঝাতে পারলাম? খালি এইখানে একটা জিনিস খেয়াল রাখবে, যেটা অনেক ভাই বোনরা ভুল করে কিন্তু তোমরা আর ভুল করবে না, সেটা হচ্ছে এইটা, স্পিডের ইউনিট, স্পিডের ইউনিট আর টাইমের ইউনিট ইকুয়াল করে নেবে, ইকুয়াল করে নেবে। স্যার বুঝতে পারলাম না এই জায়গাটা, স্যার বুঝতে পারলাম না, একটা এক্সাম্পল দিয়ে বোঝান, বলে দিচ্ছি। এই জায়গাটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? কারণ এখানেও ভাই যে টাইমটা হবে বড় থেকে ছোটটা বিয়োগ হবে, সেই জন্য ডিফারেন্স নেওয়া হয়েছে। ঠিক আছে ভাই শুভঙ্কর? আর এই পুরো পিডিএফ দিয়ে দেবো নিহারিকা, কেন আগের স্লাইডে যাব? আর টুকছো কেন? কতবার না করি টুকতে, মাথা দিয়ে বোঝো এখন, আগের স্লাইডে কেন যেতে হবে? আমি তো পিডিএফই দিয়ে দেবো পুরো। চল, এবার একটা জিনিস দেখো ভাই আমার, এবার আমরা এটা কিভাবে করব ভালো করে বোঝো, কিরকম ভাবে আসছে পুরো ব্যাপারটা বোঝো। ধরো আমি একটা এক্সাম্পল তোমাকে এরকম দিলাম যে কেউ একজন 10 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, তাতে 2 ঘন্টা লেট করেছে, আর 20 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, তাতে 3 ঘন্টা আর্লি গেছে। তাহলে আমাদের ডিস্টেন্স কত? এটা চলে গেল আমাদের এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 2, 10 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, তাতে 20 মিনিট লেট করেছে, 20 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, তাতে 30 মিনিট আর্লি গেছে। তাহলে আমাদের ডিস্টেন্স কত জিজ্ঞেস করেছে। এবার এই যে দুটো কনসেপ্ট আমরা পড়ছি, দুটো কনসেপ্টের মধ্যে ব্যাপারটা বোঝো, দুটো কনসেপ্টের মধ্যে ব্যাপারটা বোঝো। আমি সব বলে দেবো নিহারিকা, যেটা তোমার মাথায় প্রশ্ন আসছে, ভাববে আমার মাথায় সেটা অলরেডি ছকা আছে যে কিভাবে কি বলতে হবে, আমি তুলনা সব বলে দেবো। দেখো, তাহলে দেখো, ধরো এই দুটো এক্সাম্পল আমাকে দেওয়া আছে, একটা জিনিস বোঝার চেষ্টা করো ভাই, দুটোর মধ্যে পার্থক্য দেখো। এইটাতেও আমার স্পিডের ইউনিট আছে ঘন্টা, এখানেও আমার স্পিডের ইউনিট আছে ঘন্টা, সরি টাইমের ইউনিট আছে ঘন্টা। দু জায়গাতেই আমার দেখো স্পিডের সাথে টাইমের ইউনিট সমান আছে। তাহলে এখানে আমার আর কোনো চাপ নেই, ডাইরেক্ট ফর্মুলা বসাও, s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 ডিফারেন্স s2 ইন্টু t1 প্লাস t2, কারণ লেট আর আর্লি আছে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 100 কিলোমিটার। বাট হোয়াট অ্যাবাউট দিস? এইটাই দেখো, আমার কিলোমিটারের সাথে ঘন্টা আছে, কিন্তু এইখানে তো মিনিট আছে ভাই। আমার এইখানে ঘন্টা আছে, বাট এইখানে তো মিনিট আছে ভাই। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করবে জানো তো? অলওয়েজ টাইমের ইউনিটটাকে স্পিডের ইউনিটের সাথে সমান করে নেবে, স্পিডের ইউনিটের সাথে সমান করে নেবে। দেখো, ফর্মুলা বসালে আমরা কি পাবো?
S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 ডিফারেন্স S2 ইন্টু লেট আর্লি, হিসেব মতো আমার T1 প্লাস T2 হওয়ার কথা, হিসেব মতো আমার T1 প্লাস T2 হওয়ার কথা। কিন্তু ভাই আমার এটা তো মিনিট আছে, আর আমাকে কোথায় নিয়ে যেতে হবে? আমাকে নিয়ে যেতে হবে ঘন্টায়। আমাকে কোথায় নিয়ে যেতে হবে? আমাকে নিয়ে যেতে হবে ঘন্টায়। তাহলে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হয়? মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হয়, ডিভাইডেড বাই 60। ঠিক আছে, তাহলে এবার সলভ করো, দেখো 10 10 কেটে গেল, 20 দিয়ে কাটছে 3, তার মানে আমার অ্যান্সার চলে গেল 50/3 কিলোমিটার। ডান। বুঝতে পারলাম ভাই? তাহলে কিলোমিটার পার মানে স্পিডের যে টাইমের ইউনিট, সেইটার সাথে আমরা সময়ের ইউনিটটাকে সমান করব। ওকে, তাহলে আমরা দেখো টোটাল 4খানা ফর্মুলা পড়লাম। নাম্বার 1 টোটাল টাইম, টাইম গ্যাপ, যেখানে আমার S1 S2 S1 প্লাস S2, প্লাস S2 কখন হচ্ছে? টোটাল হলে, গ্যাপ হলে চলে গেল মাইনাস। পরেরটা যেটা, সেটা আমাদের কি আছে দেখো, S1 ডিফারেন্স S2 নিচে, নিচে ডিফারেন্স, আগেরটায় প্লাস এবং মাইনাস ছিল, এটায় দুটোই বিয়োগ, খালি ডিফারেন্ট হলে টাইম প্লাস, সেম হলে টাইম মাইনাস, শেষ। ঠিক আছে, বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি ভাই আমার? এটা S1 ডিফারেন্স S2 20 মাইনাস 10 10। ঠিক আছে মৌমিতা, 20 মাইনাস 10 10 S1 ডিফারেন্স S2। ওকে ভাই, এবার আমরা যেটা দেখবো ভাই, সেটাকে বলা হয় রিলেটিভ স্পিড। অসম্ভব ভালো একটা জিনিস, অসম্ভব ডিপ একটা জিনিস, অসম্ভব সুন্দর একটা জিনিস, কিন্তু আমাদের অত সুন্দর গল্প নেই। এই যে রিলেটিভ, এই রিলেটিভ স্পিডের বাংলা মানে হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। আর এই আপেক্ষিক কথাটা এসেছে অপেক্ষা থেকে। এই অপেক্ষা মানে কিন্তু ওয়েট নয় ভাই। এই যে অপেক্ষা, এই অপেক্ষা মানে কিন্তু ওয়েট নয় ভাই। এই অপেক্ষা মানে কি বলতো ভাই? এই অপেক্ষা মানে হচ্ছে তুলনা, কারো সাপেক্ষে কত। আমরা কখনো অ্যাবসলিউট নই, না আমি অ্যাবসলিউট, না নিহারিকা অ্যাবসলিউট, না পল্লবী অ্যাবসলিউট, কেউ অ্যাবসলিউট নয়। আমরা সবসময় কারো একটা রেসপেক্টে জাজ হতে থাকি, আমাদের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আজকে ধরো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, বাসে করে একজন চলে গেল, ধরো বাসে করে আজকে সুদীপ্ত যাচ্ছে, সুদীপ্ত আমাকে দেখতে পাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। সুদীপ্ত কেন দেখছে আমি দাঁড়িয়ে আছি? কারণ সুদীপ্তর সাপেক্ষে আমি দাঁড়িয়ে আছি। সুদীপ্ত যাচ্ছে, সুদীপ্তর সাপেক্ষে আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু নিজে দাঁড়িয়ে নি। আমি দেখতে পাচ্ছি সুদীপ্ত যাচ্ছে, কেন? আমার সাপেক্ষেও চলমান, সেই জন্য ও যাচ্ছে। পৃথিবীতে কোনো কিছু অ্যাবসলিউট হয় না, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে রিলেটিভ, প্রত্যেকটা জিনিস। আর এই রিলেটিভ থিওরি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও আছে ভাই। আমি গোলাপকে বললাম সুন্দর, সুন্দর হলো সে, তুমি আমার সাপেক্ষে সুন্দর, আমি বলছি বলে সুন্দর, তুমি নিজে তোমার কোনো অস্তিত্ব নেই। এবার এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা দুটো কেসে দেখি। কি থেকে? একদম ভেরি গুড অনির্বাণ, ট্রেন থেকে বাইরে দেখার মতো। একটা হয়ে যাচ্ছে যেখানে আমাদের ডিরেকশন অপোজিট, একটা হয়ে যাচ্ছে যেখানে আমাদের ডিরেকশন অপোজিট, অপোজিট ডিরেকশন। আরেকটা আমাদের কি চলে আসছে বলতো? ডিরেকশন সেম। আরেকটা আমাদের চলে আসছে কি? ডিরেকশন সেম, অর্থাৎ একই দিকে যাচ্ছে। তুমি দেখবে আজকে তুমি যদি সেম দিকে যাও, ধরো তোমার পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, বা তুমি একটা বাসে আছো, তোমার পাশের বাসে কেউ যাচ্ছে, তুমি তার দিকে তাকিয়ে আছো, তুমি দেখবে যখন সেম ডিরেকশনে যাও তখন মনে হবে আমরা একটু আস্তে আস্তে চলছি, আমাদের দুজনের স্পিডের গ্যাপটা আস্তে আস্তে কমছে। একটু টাইম নিয়ে দেখতে পারো।
বাট এটাই যখন উল্টো পিঠের রাস্তা দিয়ে যায় বা অভিমুখ উল্টো হয়, দেখবে স্যাট করে কেটে গেল, একদম উইদিন আ সেকেন্ড স্যাট, এও চলে গেল এও চলে গেল। কেন সেটা হয়? কারণ যখন আমার অভিমুখ অপোজিট হয়, ধরো একজনের স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার আর একজনের স্পিড হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার, যদি আমাদের অভিমুখ অপোজিট হয় না, তখন আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ হয়ে যায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। দিস উইল বি মাই রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ। যখন আমাদের দুটোই সেম থাকে না, অভিমুখ বা ডিরেকশন যদি দুজনারই সেম থাকে, তখন আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যায়? তখন আমাদের রিলেটিভ স্পিড হয়ে যায় এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বিয়োগ। অপোজিট ডিরেকশন প্লাস সেম ডিরেকশন মাইনাস, অপোজিট হলে বেশি, সেম হলে কম। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি প্রত্যেকে? চলো এভারেজ স্পিডটা কি আজকে করাবো? এভারেজ স্পিডটা করিয়ে দিই, ছোট্ট জিনিস আছে। এভারেজ স্পিড, এভারেজ স্পিডটা ছোট্ট জিনিস আছে, করিয়ে দিই, অসুবিধা নেই। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড মানে কি জানো তো? হ্যাঁ ভাই, একদম একদম রায় মাধব, একদম সেম ভাই, আলাদা কিচ্ছু নেই ভাই। হ্যাঁ, এই রিলেটিভ স্পিড অ্যান্ড রিলেটিভ স্পিডের মেন কনসেপ্টটাই আমরা ট্রেন প্রবলেমে ইউজ করব। ট্রেন প্রবলেম পুরোটাই রিলেটিভ স্পিডের উপর বেস করে, পুরো ট্রেন প্রবলেমটা ওই একটা টপিকের উপর বেস করে আসে। অ্যাভারেজ স্পিড দিয়ে ছোটখাটো অঙ্ক দেয়, বাট পুরো ট্রেন প্রবলেমের পুরোটাই অ্যাভারেজ স্পিডের উপর বেস করে, তোমার রিলেটিভ স্পিডের উপর বেস করে আসে। ঠিক আছে ভাই, চল। এই অ্যাভারেজ স্পিড কথাটার মানে কি জানো তো? বাংলায় যদি আমি বলি, একে বলা হয় গড় বেগ। গড় বেগ, গড় বেগ। এবার ভাই আমাকে একটা কথা বলো তো, খুব সিম্পল, আমাকে একটা কথা বলো, গড় মানে কি? কোনো কিছুর গড় মানে কি ভাই? সাম বা টোটাল, টোটাল সাম অফ ডেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডেটা। কি গো ভাই, এটাই তো টোটাল সাম অফ ডেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডেটা, এটা মানেই তো আমার গড়। কোনো কিছুর গড় বলতে আমরা কি বোঝাই? আমাকে 10-12টা ডেটা দেওয়া আছে, ডেটাগুলোর যোগফল ডিভাইডেড বাই যতগুলো ডেটা আছে সেটা। বেগ মানে আমরা কি করলাম? বেগ মানে আমরা কি করলাম? দেখো, আমি দুটো জিনিস একটু আলাদা আলাদা করে বলছি। ফার্স্টে আমি বললাম গড় মানে কি, ফার্স্টে আমি বললাম যে গড় মানে কি, হোয়াট ইজ গড়, সেটা বললাম। এবার আমি তোমাকে বলছি যে বেগ মানে কি। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। ঠিক? এবার দেখো, আমি যখন বলছি গড় বেগ, তাহলে আমার গড় বেগ কথাটার মধ্যে দেখো কিচ্ছু মুখস্থ করতে হয় না, কতটা লজিক্যাল সবকিছু। দেখো তো ভাই, আমার গড় বেগ কথাটার মধ্যে আমার তো গড়ও আছে বেগও আছে। গড় বেগ কথাটার মধ্যে আই হ্যাভ গড়, আই হ্যাভ বেগ, রাইট ভাই আমার? অর্থাৎ এই গড় বেগ কথাটায় আমার গড়েরও গল্প থাকবে, বেগেরও গল্প থাকবে। আমার গড়েরও যা কিছু কনসেপ্ট থাকবে, বেগেরও কিছু কনসেপ্ট থাকবে। তাহলে দেখো, এই গড় বেগ মানে কি? এই দেখো, গড়ের মধ্যে আমার দুটোই আছে, টোটাল টোটাল সাম ফাম এরকম গল্প আছে।
আর বেগের মধ্যে আছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে এই দুটো একসাথে যখন গড়বেগ তৈরি হলো, সেই গড়বেগের মানে হলো এখান থেকে আমরা টোটাল নিলাম, এখান থেকে আমরা ডিস্টেন্স নিলাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, দিস ইজ মাই গড়বেগ। দিস ইজ মাই গড়বেগ, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, দ্যাট ইজ কল্ড গড়বেগ। এবার তাহলে একটা জিনিস দেখো তো ভাই আমার, খুব সুন্দর করে একটা জিনিস দেখো, অসম্ভব সুন্দর করে একটা জিনিস দেখো। আর যদি আমি তোমাকে একটা অঙ্ক দিই এরকম ভাবে, দেখো যে একজন কেউ 10 কিলোমিটার 2 ঘন্টায় গেল, 12 কিলোমিটার 4 ঘন্টায় গেল, 15 কিলোমিটার 3 ঘন্টায় গেল। আমাকে বলো তো এর অ্যাভারেজ স্পিড কত? আমাকে বলো তো এর অ্যাভারেজ স্পিড কত? 10 কিলোমিটার 2 ঘন্টায় গেল, 12 কিলোমিটার 4 ঘন্টায় গেল, 15 কিলোমিটার 3 ঘন্টায় গেল, অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমার কত ভাই? 10 প্লাস 12 প্লাস 15 না? টোটাল ডিস্টেন্স আমার কত? 10 প্লাস 12 প্লাস 15, দিস ইজ মাই টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম আমার কত? 2 প্লাস 4 প্লাস 3। টোটাল টাইম আমার কত? 2 প্লাস 4 প্লাস 3। তাহলে দেখো তো ভাই আমার টোটাল ডিস্টেন্স কত আসছে? 5 2 7 37, 3 2 5 আর 4 9। দিস ইজ মাই গড়বেগ। দিস ইজ মাই গড়বেগ। ঠিক আছে, দিস ইজ মাই গড়বেগ। এবার দেখো এর সেকেন্ড ভাগ। এবার দেখো এর সেকেন্ড ভাগ। দেখো এই অঙ্কটা এবার আমাকে একটু বুদ্ধি করে অ্যান্সার দাও। 10 কিলোমিটার কভার করে 2 kmph বেগে, 12 কিলোমিটার কভার করে 4 kmph বেগে, 15 কিলোমিটার কভার করে 3 kmph বেগে। এবার বলো তো গড়বেগ কত হবে? হ্যাঁ ফ্র্যাকশন থাকবে, অসুবিধা কি আছে? কেন রাখা যাবে না? সব রকম রাখা যায়, ম্যাথে কোনো বাউন্ড নেই। এবার বলো তো। হ্যাঁ থাকবে সাহেব, কোনো চাপ নেই। দেখো আমরা গড়বেগ বলতে কি বুঝি ভাই? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, রাইট? গড়বেগ বলতে আমরা কি বুঝি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমি তো এখানে টোটাল ডিস্টেন্স পেয়ে যাচ্ছি 37, বাট এই দুটো যোগ করে কি আমি টোটাল টাইম পাবো? দিজ আর নট মাই টোটাল টাইম, রাইট? এই 3 2 5 4 9 এটা তো আমার টোটাল টাইম নয়, এটা তো এক একটা স্পিড আছে। এটা তো আমার এক একটা স্পিড। আমাকে তো টাইমটা বার করতে হবে, তাই না? ভেরি গুড রাতুল, একদম ঠিক। রেকর্ডের যারা দেখছো আশা করি বুঝতে পারছো, আমাকে তো টাইমটা বার করতে হবে ভাই, আমার তো স্পিড আছে। তাহলে ভাই 10 কিলোমিটার যদি 2 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, টাইম লাগছে কত? 5 ঘন্টা। 12 যদি 4 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, টাইম লাগছে কত? 3 ঘন্টা। 15 যদি 3 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, টাইম লাগছে কত? 5 ঘন্টা। তাহলে ভাই আমার টোটাল টাইম কত? 13 ঘন্টা। টোটাল টাইম 13 ঘন্টা, টোটাল ডিস্টেন্স 37। তার মানে আমার গড়বেগ কত গো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? দুটো অঙ্কের পার্থক্য আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। জাস্ট এইটা মাথায় রাখতে হবে, নাথিং এলস, জাস্ট এইটা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে আমরা যে কোনো কিছু গড়বেগ বার করতে পারি।
যে কোনো কিছুর গড়বেগ আমরা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে বার করতে পারবো, আমাদের জীবনে কোনো চাপ হবে না। ঠিক আছে, এইবার এইটার একটা এক্সটেন্ডেড ভার্সন থাকে, কি সেটা দেখো। যদি আমাদের ইকুয়াল ডিস্টেন্স কভার করে, মাঝখানে লিখি, যদি আমাদের ইকুয়াল ডিস্টেন্স কভার করে, ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, দেখো এইখানে দেখো আমার ডিস্টেন্স গুলো আলাদা ছিল তাই না, 10 12 15, 10 12 15 আলাদা আলাদা ডিস্টেন্স ছিল। কিন্তু ভাই আমার যদি আমার এখানের ইকুয়াল ডিস্টেন্স কভার করে, ইকুয়াল ডিস্টেন্স যদি কভার করে এর দুটো কেস হয়। কেস নাম্বার 1, ইকুয়াল ডিস্টেন্স কভার করছে কিন্তু দুটো আলাদা স্পিডে, দুটো আলাদা স্পিডে, তাহলে আমাদের গড়বেগ হয়ে যায়, তাহলে আমাদের গড়বেগ হয়ে যায়, এটা তোমরা সবাই চিনবে, 2 × s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2। এটা পুরো অঙ্ক কোষে দেখানো যায় কিভাবে আসছে, আমি অত কিছু আর করলাম না, ফালতু টাইম নষ্ট হবে। 2 × s1 s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2। প্রতিমা অসুবিধা নেই, চলে যেতে পারো, কোনো চাপ নেই, আমি টানবো একটু। এক্সাম্পল স্যার, এক্সাম্পল ধরো এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, প্রথমে গেল 10 কিলোমিটার/আওয়ার বেগে, তারপরে ফিরলো 15 কিলোমিটার/আওয়ার বেগে। প্রথমে গেল 10 কিলোমিটার/আওয়ার বেগে, ফিরলো হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার বেগে। একটা জিনিস দেখো, সেম ডিস্টেন্স, দেখো ভাই আমার সেম ডিস্টেন্স, সেম ডিস্টেন্স যদি দুটো আলাদা বেগে চলে, সেম ডিস্টেন্স যদি দুটো আলাদা বেগে চলে, what will be my answer? We will follow this formula, যে 2 × s1 × s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2। 3 5 15, 5 5 25, 5 2 10, 3 2 6, 6 2 12 কিলোমিটার/আওয়ার। দিস উইল বি মাই গড়বেগ, যে আমার সেম ডিস্টেন্স কভার করছে কিন্তু দুটো আলাদা স্পিডে। হলো ভাই আমার। এবার যদি আমার সেম ডিস্টেন্স কভার করে তিনটে আলাদা স্পিডে, এই যে তিনটে আলাদা স্পিড করছি, এই জিনিসটা না রিসেন্ট ইয়ারে এডিকিউটি প্যাটার্নে দেওয়া খুব শুরু করেছে, এবং টিসিএস ও দেখলাম রেলে এবার এইগুলো খুব দেওয়া শুরু করেছে। এনটিপিসির কোশ্চেন কিন্তু এবার যথেষ্ট লেন্দি হয়েছে, এবং সেখানে আগে আমি বলতাম তিনটে ডিস্টেন্স খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ পরীক্ষায় খুব কম দিত। এখন কিন্তু পরীক্ষাতে এটা দেওয়া শুরু করেছে, এটা খেয়াল রাখবে। তিনটি আলাদা স্পিডে যদি কভার করে, তিনটে আলাদা স্পিড, এই তিনটে আলাদা স্পিডে যদি কভার করে না ভাই আমার, তাহলে কি হয় জানো তো, ফর্মুলাটা বলে দিই। একদম দেখো সেম, মুখস্থর কোনো গল্প নেই না, এখানে টাইম লাগবে না ভাই, এখানে আমার টাইমের কোনো গল্প নেই সায়নী, কোনো চাপ নেই, মুখস্থর কোনো গল্প নেই। দেখো একদম একটার সাথে একটা রিলেটেড, খুব ভালো করে বোঝো। দুটি আলাদা স্পিড ছিল, 2 গুণ করেছি, তাহলে তিনটি আলাদা স্পিডে আমি কি গুণ করব? তিনটি আলাদা স্পিডে আমরা কি গুণ করব? 3। ভেরি গুড, চলো ফার্স্ট স্টেপ কমপ্লিট, আমরা 3 গুণ করব। সেকেন্ড স্টেপ দেখো, দুটো স্পিড ছিল, s1 s2 করেছি, এখন তো আমাদের তিনটে স্পিড, s1 s2 s3। তাহলে আগে যেহেতু আমার দুটো ছিল s1 s2, এবার আমার কি হয়ে যাবে s1 s2 s3, তাহলে 3 × s1 s2 s3 ডিভাইডেড বাই, মনে রাখবে সাইকেল, কি মনে রাখবে? সাইকেল, 1 2 2 3 3 1। দেখো একদম সাইকেল, s1 s2 1 2, s2 s3 2 3, s3 s1 3 1। ঠিক আছে, তাহলে পুরো ফর্মুলা চলে গেল 3 × s1 s2 s3 ডিভাইডেড বাই 1 2 2 3 3 1। জেনারেলি এইগুলো একটু ক্যালকুলেটিভ অঙ্কতে দেয়। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে আসার চান্স কম, এনটিপিসি গ্রাজুয়েট লেভেল,
এসএসসি এই সমস্ত অঙ্ক এখন দেখছি একটু দেয়া শুরু করেছে। সেকশন কন্ট্রোলারে আসতে পারে, সেকশন কন্ট্রোলারে আসতে পারে। ঠিক আছে, এটা নর্মাল ইরফান, তিনটে এমনি ভ্যালু ধরে করে নাও, ভ্যালু বসাবে হয়ে যাবে। এটার এক্সাম্পল দিয়ে আমার এবার খেলা করা হবে, আগেরটার মতোই হবে, ফর্মুলায় বসাবে, অ্যান্সার ডান। তাহলে খেয়াল করো ভাই আমার, আমরা আজকে তাহলে কোন কোনগুলো সলভ করে ফেললাম? আজকে আমরা করে ফেললাম বেসিক, টোটাল টাইম, টাইম গ্যাপ, লেট আর্লি, এভারেজ স্পিড, রিলেটিভ স্পিড। কালকে আমরা আফটার মিটিং স্পিড রেশিও করব এবং এর সাথে এর অঙ্ক শুরু করব। ঠিক আছে, বুলেট প্রবলেম হচ্ছে অ্যাপ্লিকেশন, সেটা এর অঙ্কে আছে। ওকে, বেশ। লসাগু গসাগুর ছোট্ট কয়েকটা অঙ্ক বাকি আছে, তাহলে আমাদের লসাগু গসাগু শেষ হয়ে যাবে। আমরা সেইগুলো শেষ করে আজকে ক্লাস এন্ড করব। ঠিক আছে, লসাগু গসাগুর আর এসাচ খুব বেশি অঙ্ক বাকি নেই, দু তিনটে টাইপ বাকি আছে, মেন্সের দু তিনটে টাইপ বাকি আছে, তাহলেই শেষ হয়ে যাবে। মেন্সের দু তিনটে টাইপ বাকি আছে। ঠিক আছে, কালকে তো আমরা লসাগু দিয়ে কয়েকটা ছোট ছোট অঙ্ক করলাম। ঠিক আছে, একটা দুটো হোমওয়ার্কও দিয়েছিলাম, তোমার ইয়ের অঙ্কগুলো, সেগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আজকে এলসিএম এইচসিএফ এর সমস্ত টাইপ এন্ড হয়ে যাবে, সমস্ত টাইপ আজকে এন্ড হয়ে যাবে। বেল প্রবলেম তো আমরা করে ফেলেছি, কোনো রকম অসুবিধা নেই। কোন কোনগুলো করে ফেলেছি আমি একটু দেখে নিতে ভাই, দাঁড়াও। আচ্ছা, ফার্স্টে এই টাইপের দুটো অঙ্ক একটুখানি করে দিই আমরা। ফার্স্টে আজকে এলসিএম এইচসিএফ শেষ হয়ে যাবে, বলো। হ্যাঁ, এলসিএম এইচসিএফ শেষ ভাই অনির্বাণ, বলো এটার অ্যান্সার কি হবে, বলো এটার অ্যান্সার কি হবে। হ্যাঁ ভাই দীপ্তি, সব। দেখো ভাই আমার কি হবে, দেখো ফার্স্টেরটা দেখো কি বলেছে, আমাকে বলেছে 4⁻³ -1 4⁻25 আমরা কি দেখেছিলাম, আমরা কি দেখেছিলাম, এসএসসি স্টেনোতে ম্যাথই আছে না অনন্যা, স্টেনোতে ম্যাথ নেই, স্টেনো আর এমটিএস ম্যাথ হয় না। ঠিক আছে, আমার পিডিএফ এই পাবে অনন্ত ভাই আমার। দেখো তাহলে আমরা কি দেখেছিলাম, ফার্স্টে এই দুটোর পাওয়ারের গসাগু, তাই না? তাহলে 315 আর 25-এর গসাগু আমার কত, 315 আর 25-এর গসাগু হয়ে যাচ্ছে আমার 5, 315 আর 25-এর গসাগু হয়ে যাচ্ছে আমার 5, তাই না? তার মানে আমার অ্যান্সার কত হবে, আমার অ্যান্সার হয়ে যাবে 4⁻5 -1 4⁻5 এবার 4⁻5 মানে কত, 4⁻5 মানে আমার চলে গেল 1024, 1024 -1 মানে 1023। হ্যাঁ, এটা ওরা জানে, 4⁻5 মানে 2⁻10। এটার পিডিএফ অলরেডি দেওয়া আছে, তোমরা দেখেইছো। এটা কি আসবে ভাই, 3⁻29 3⁻38, তার মানে আমাকে গসাগু বার করতে হবে 29 এবং 38 এর, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? এটা কি কি আমরা বার করতে পারবো? ফরম্যাটটা কি ছিল মনে আছে? সবাই বলছে হ্যাঁ। ওর এখানে তো নয় আছে রে, আমাদের তো +-1 থাকতে হয়, 1 না হলে তো করতে পারবো না।
এইখানে আমার কি আছে, ফরম্যাটটা কি ছিল খেয়াল করো, ফরম্যাটটা আমাদের কি ছিল, এ টু দা পাওয়ার এম প্লাস মাইনাস ওয়ান অথবা এ টু দা পাওয়ার এন প্লাস মাইনাস ওয়ান। এ দুটোর মধ্যে এইচসিএফ বার করতে গেলে কি করতে হয়, এই দুটোর যে গসাগু এম আর এন এর যে গসাগু সেটা প্লাস ওয়ান থাকলে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান থাকলে মাইনাস ওয়ান। আমাকে তো লাস্টে ওয়ান থাকা ম্যান্ডেটরি, আমার তো এখানে নয় আছে। তো আমরা এখানে কি করব ভাই, খেয়াল করে দেখো, 3 টু দা পাওয়ার 29, আমাকে এখানে একটা ছোট্ট কায়দা করতে হবে। 9 মানে কত, 3 স্কোয়ার না, 9 মানে আমার 3 স্কোয়ার না, তার মানে আমার এখানে কত চলে গেল ভাই, আমার 3 স্কোয়ারটা কমন চলে গেল, আমার থাকছে 3 টু দা পাওয়ার 27 - 1। এটাই দেখো 3 টু দা পাওয়ার 2 যদি আমার এখান থেকে কমন চলে যায় তাহলে আমার 3 টু দা পাওয়ার 36 - 1। এবার কি আমরা বার করতে পারবো না, এবার আমরা বাড়িতে করে নেব, আর এটাই বয়স্ক লোকটাকে দিয়ে করিও না। চলো নেক্সট। এটা বলো, এটা বলো, সেট করে বলো এটার অ্যান্সার কি হবে, একদম সেট করে, সেট করে বলো এটার অ্যান্সার কি হবে। সেট করে বলো এটার অ্যান্সার কি হবে। দেখো 3, 6, 9, 27 লসাগু হচ্ছে এই গসাগু হচ্ছে এক্স, 5, 25, 20, 30, 50 লসাগু হচ্ছে ওয়াই, তাই তো, ওয়াই হয় তাদের এলসিএম, এক্স হয় এদের এবং এইচসিএফ আর এলসিএম। চলো তাহলে 3, 6, 9, 27 গসাগু হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 3। 5, 25, 30, 20, 50 লসাগু হচ্ছে ওয়াই, তাহলে 5, 25, 20, 50 লসাগু কত গো, 100। মা, এটা তো প্রশ্ন কি ভুল আছে নাকি রে, এক্স ইজ দ্য এইচসিএফ এন্ড ওয়াই ইজ দ্য এলসিএম অফ এত, ও 3, 6, 9, হ্যাঁ এইচসিএফ, হ্যাঁ হুইচ অন অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, হ্যাঁ 5, 25, 20, 50 ঠিকই তো আছে। ওয়াই হচ্ছে 5, 25, 20, 50 লসাগু, ওয়াই হচ্ছে 5, 25, 20, 50 লসাগু, সেটা চলে গেল তোমার 100, সেটা চলে গেল তোমার 100। আর 3, 6, 9, 27 গসাগু হচ্ছে এক্স, তাহলে এক্স চলে গেল তোমার 3, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এক্স। ये तो कुछ तो गड़बड़ लग रहा है, ये तो कुछ तो गड़बड़ है दया। এটা এটাই হবে, এটা ছেড়ে দাও, অপশনে কিছু ভুল আছে, এটা y ইকুয়াল টু 100, x ইকুয়াল টু 3, এটা অপশনে কিছু একটা ভুল আছে, ছেড়ে দাও, ঠিক আছে। চলো নেক্সট। ওকে, এই টাইপের অঙ্কটা আমরা একটা দেখে নিই, এই টাইপের অঙ্কটা আমরা একটা দেখে নিই। দেখো একটা জিনিস তোমাদের আমি একটু বলে দিই, এই যে টাইপের অঙ্কটা আমরা এখন করছি না ভাই, এই যে আমরা অঙ্ক আমরা এটা এখন যেটা করছি না ভাই, এখানে তোমাদের দু টাইপের অঙ্ক আছে, প্রশ্নটা আমাদের দু টাইপের আছে। কি কি টাইপের প্রশ্ন আসে খেয়াল করে দেখো, আমাকে তো বলেছে যে একজন দুধওয়ালার কাছে 3টে জার আছে, যার কাছে যথাক্রমে 57, 129 এবং 177 লিটার বিশুদ্ধ দুধ আছে। একটি পরিমাপক ক্যান ব্যবহার করে সঠিক মাপ নেওয়ার পরে প্রতিটি জারে সমান পরিমাণ দুধ অবশিষ্ট থাকে, তাহলে সব জারে অবশিষ্ট দুধের মোট পরিমাণ কত। একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে টাইপের অঙ্কটা দেখছো না, এই টাইপের অঙ্ক তোমাদের দুভাবে দেয়া থাকে।
একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। এটা কোথায় গেল রে? আরে জারের অঙ্কটা গেল কোথায়? জারের অঙ্কটা কোথায় গেল? এই যে দিস ওয়ান। আর একটা হচ্ছে এইটা। দেখো, একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, এই যে দুটো টাইপের অঙ্ক দেখছো, এখানে আমাকে কি বলেছে, ন্যূনতম কতগুলি ব্যাগ প্রয়োজন। একটা কোশ্চেন দেয়া থাকে যে ম্যাক্সিমাম সাইজ কত হবে। আমার কোশ্চেনটা কি বলেছে, যে হোলসেলার অফ টি হ্যাজ 3 টাইপস অফ টি দ্যাট ওয়েটস 408, 468 and 516 kg separately. What will be the minimum number of bags of the same size in which all kind of tea can be mixed? এই যে সেম সাইজটা বলেছে, একটা কোশ্চেন আমাদের দেয়া থাকে যে এই সাইজটা কত, একটা কোশ্চেন আমাদের দেয়া থাকে এই সাইজটা কত, আর একটা কোশ্চেন আমাদের এইখানে যেটা বলেছে সেটা দেয়া থাকে যে কতগুলো ব্যাগ আমার লাগবে, কতগুলো ব্যাগ আমার লাগবে। এই যে টাইপের কোশ্চেনটা আছে, এটাই খেয়াল রাখবে আমার ম্যাক্সিমাম সাইজ, দেখো সাইজ কিন্তু ম্যাটারস, হ্যাঁ। তো এই ম্যাক্সিমাম সাইজটা আমাদের কত হয়ে যায় জানো তো, যতগুলো ভ্যালু আছে তার এইচসিএফ অফ গিভেন ভ্যালুস। ম্যাক্সিমাম সাইজটা আমার কত হয়ে যাবে, এইচসিএফ অফ গিভেন ভ্যালুস, এইচসিএফ অফ গিভেন ভ্যালুস, সেটা আমাদের কি হয়ে যাবে, ম্যাক্সিমাম সাইজ। এইখানে আমার কি কি সাইজ আছে খেয়াল করে দেখো, একটা দেওয়া আছে 408, একটা দেওয়া আছে 468, আর একটা দেওয়া আছে 516। আমাকে যদি বলে যে এই ম্যাক্সিমাম সাইজ কি হবে, আমার কিচ্ছু না, জাস্ট এইগুলোর গসাগু হয়ে যাবে আমার ম্যাক্সিমাম সাইজ, এগুলোর গসাগু হয়ে যাবে আমার কি, ম্যাক্সিমাম সাইজ। তাহলে দেখো তো ভাই, এ দুটোর গসাগু আমার কি হবে, ডিফারেন্স মেথড ইউজ করি। এখানে আসছে 60, 8 আর 8 এ 16, হাতে আছে 1, 6 আর 1 এ 7, 7 আর 4 এ 11, 48। এ দুটোর বিয়োগফল আমাদের কত, 8 আর 2 এ 10, 12। আচ্ছা 12, 12 দিয়ে কি সবকটা কাটে? 3 12 36, 4 12 48, 3 12 36, 9 12 108, 4 12 48, 3 12 36, 12। তাহলে 12 হয়ে যাচ্ছে আমার ম্যাক্সিমাম সাইজ। আমাকে যদি বলে যে ব্যাগটার ম্যাক্সিমাম সাইজ কত, আমি বলবো ব্যাগটার ম্যাক্সিমাম, এক একটা ব্যাগের ম্যাক্সিমাম সাইজ হবে 12 কেজি। আমি বলবো এক একটা ব্যাগের ম্যাক্সিমাম সাইজ হবে কত, 12 কেজি। এবার আমাকে কি বলেছে, আমাকে বলা আছে যে কতগুলো ন্যূনতম ব্যাগ লাগবে। দেখো, তাহলে আমি একটা জিনিস পেয়ে গেলাম যে আমার কি হবে, আমার 12 কেজির ব্যাগ লাগবে, তাই তো, আমার 12 কেজির ব্যাগ লাগবে। এবার আমাকে বলেছে ন্যূনতম ব্যাগ কটা লাগবে। তাহলে ভাই এক একটা ব্যাগের ধারণ ক্ষমতা যদি 12 কেজি হয়, এক একটা ব্যাগের ধারণ ক্ষমতা যদি 12 কেজি হয়, তাহলে 408 কেজি রাখতে আমার কটা ব্যাগ লাগবে, 408/12। 468 কেজি লাগতে আমার কটা ব্যাগ লাগবে, 468/12। 516 কেজি লাগবে আমার কটা ব্যাগ লাগবে, 516/12। তার মানে ওভারঅল অ্যান্সার আমাদের কত চলে আসছে দেখো তো, 3 12 36, 4 12 48, 34, 3 12 36, 9 12 108, 39, 4 12 48, 3 12 36, 43। অর্থাৎ 9 3 12 আর 4 16, 6 হাতে আছে 1, 4 3 7 3 10 আর 1 11। মোট আমাদের কটা ব্যাগ লাগবে, মোট আমাদের 116টা ব্যাগ। ঠিক আছে, তাহলে যদি আমাকে ম্যাক্সিমাম সাইজ চায়, গসাগু হয়ে যাবে অ্যান্সার।
আর এইবার কনসেপ্টটা কি, যে ভাই আমার গসাগু অ্যান্সার মানে এই যে 12 কেজিটা হচ্ছে, 12 কেজি হচ্ছে এক একটা ব্যাগের সাইজ। তো আমার এই এক একটা ব্যাগের সাইজ যদি 12 কেজি হয়, আমাকে এই সাইজ গুলো দিয়ে কত টাইপের চাকে গোসাতে হবে। দেখো 408 কেজি আমার টোটাল চা আছে, তাহলে 12 কেজির যদি আমার এক একটা ব্যাগ হয়, 408 কেজি রাখতে কটা ব্যাগ লাগছে বার করলাম। সিমিলারলি 468 কেজি লাগতে কটা ব্যাগ লাগছে বার করলাম, 516 কেজি রাখতে কটা ব্যাগ লাগছে বার করলাম, যোগ করে দিলাম। একদম শ্রীপর্ণা। তাহলে এর আগেরটা দেখো কি বলেছে, তিনটে জার আছে, 57, 129, 177 লিটার বিশুদ্ধ দুধ। তাহলে একটা পরিমাপক ক্যান, তাহলে পরিমাপক ক্যানের ভ্যালু কত হবে ভাই আমার, এখানে চলে গেল 57, এখানে চলে গেল 129, এখানে চলে গেল 177। কত আসছে গো দেখো তো, 7 আর 2 এ 9, 5 আর 7 তোমার 72। এখানে আমার 9 আর 8 এ 17, 2 আর 1 এ 3, 48। এই 2 আর 1 এ 3, হ্যাঁ 4 3 7, 48। তাহলে এই দুটোকে বিয়োগ করলে 8 আর 4 এ 12, হাতে আছে 1, 4 একে 5, 24। 24 দিয়ে তো এটা কাটবে না। তাহলে আমার গসাগু আসছে 3 নাকি গো? গসাগু তাহলে কি আমার 3 আসছে, এটার 3 আসছে, তাই তো? আমার অ্যান্সার কত আসছে, 3 আসছে। তাহলে 3 হচ্ছে আমার সেই ম্যাক্সিমাম পরিমাপক ক্যান। এবার আমাকে বলেছে সব জারে অবশিষ্ট দুধের পরিমাণ কত। সব জারে অবশিষ্ট দুধের পরিমাণ কত, হো, এটা তো এই গল্পই নয়, এটা তো অন্য গল্প, এটা তো অন্য গল্প। এটা করতে গেলে তো আগে আমাকে এটা শিখতে হবে, না হলে এটা করতে পারবো না। দাঁড়াও, এটা না হলে তো এটা করতে পারবো না। ওয়েট, এটা কোথায় গেল, বিয়োগ করাটা কোথায় গেল, প্রথম দিকে থাকবে। ইনকারেক্ট স্টেটমেন্ট, which is the largest number divides is another living any remainder। এই যে আগে এই দুটো কনসেপ্ট একটুখানি পড়িয়ে নি, তারপরে আমি ওটা করাচ্ছি। আগে এই দুটো কনসেপ্ট একটুখানি আমরা পড়িয়ে নি। দেখো কি বলেছে, এটার পরে আর 3টে অঙ্ক হবে, এটার পরে আরেকটা, তারপরে ওইটা হয়ে শেষ হবে, ঠিক আছে? ঠিক 1:30টায় আমি ক্লাস শেষ করব, ডট 1:30, 10 মিনিটে আমি ক্লাস শেষ করব। চলো, টাইম আরো শুরু করে দিয়েছি। দেখো, সর্বাধিক সংখ্যা কোনটি এত এত প্রত্যেককে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। অঙ্কটা দেখো আমায় কি বলেছে, অঙ্কটা দেখো আমায় কি বলেছে, আমাকে এমন একটা ম্যাক্সিমাম সংখ্যা বার করতে হবে, এমন একটা ম্যাক্সিমাম সংখ্যা বার করতে হবে যাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে, যাকে এই সংখ্যাগুলো ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, দেয়ার উইল বি নো রিমাইন্ডার। অর্থাৎ আমাকে এমন একটা ম্যাক্সিমাম সংখ্যা বার করতে হবে যেই সংখ্যাটাই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে, তাই তো? আমাকে এমন একটা ম্যাক্সিমাম সংখ্যা বার করতে হবে যে সংখ্যাটাই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে। এটাই আমার গসাগু না ভাই? গসাগু মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ আমার এমন একটা সংখ্যা যেটা সবচেয়ে বেশি হবে, যেটা এই সবকটাকে ভাগ করবে। আমাকে তো গসাগুই চেয়েছে জাস্ট সাহিত্যর মোড়কে, আমাকে এমন একটা বৃহত্তম সংখ্যা চেয়েছে যেটাই সবাইকে ভাগ করে দেবে। তাহলে আলটিমেটলি আমাকে এমন একটা ম্যাক্সিমাম সংখ্যা চাই যেটাই সবাইকে ভাগ করে দেবে। তো আলটিমেটলি আমাকে কি করতে হবে, আলটিমেটলি আমার এই সংখ্যাগুলোর গসাগু বার করতে হবে। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু বার করলেই আমার অ্যান্সার ডান। এর এইচসিএফ বার করে নেবে ডিফারেন্স মেথড দিয়ে, অলরেডি শিখিয়ে দিয়েছি। এইচসিএফটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? নাম্বার 2, নেক্সট হচ্ছে এটা ইকুয়াল রিমাইন্ডার। আচ্ছা, আগে কনসেপ্টটা বলে দিই। ইকুয়াল রিমাইন্ডারের না আমাদের দুটো কেস হয়।
ইকুয়াল রিমাইন্ডার। ইকুয়াল রিমাইন্ডারের আমাদের দুটো কেস হয়। কি কি কেস হয়? একটা কেস হয় রিমাইন্ডার বলা থাকে, একটা কেস হয় রিমাইন্ডার বলা থাকে, আর একটা কেস হয় রিমাইন্ডার বলা থাকে না। রিমাইন্ডার বলা থাকে না, দুটো কেস হয়। একটা হচ্ছে আমাদের রিমাইন্ডার বলা থাকবে, যে প্রতি ক্ষেত্রে আমার, হ্যাঁ অপশন টেস্ট হবে, প্রতি ক্ষেত্রে আমার রিমাইন্ডার সেম থাকছে, এটা বলা থাকবে। আরেকটা ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার বলা থাকে না, অর্থাৎ রিমাইন্ডারটা কত সেটা বলা থাকে না। একটাই ধরো বলে দেবে যে আমার প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার সেম আসছে এবং রিমাইন্ডারটা হচ্ছে 11 বা 10 বা 9 এরকম বলে দিল। আরেকটার ক্ষেত্রে আমাকে কিছু বলে দেবে না। ঠিক আছে, এই দুটো হচ্ছে এর টাইপ, একটায় বলা থাকে আর একটায় বলা থাকে না। এবার কনসেপ্টটা কি, যখন আমাদের বলা থাকে আমরা কি করব, আর যখন আমাদের বলা থাকে না তখন আমরা কি করব, চলো সেটা আমরা এবার একটু হালকার উপর দেখে নিই। দেখো, ধরো আমাকে যদি বলে দেয় যে কোনো একটা সংখ্যাকে, ধরো পি কিউ আর এরকম কিছু সংখ্যা আছে, ঠিক আছে, একে এক্স দিয়ে ভাগ করলে, একে এক্স দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, একে এক্স দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ইকুয়াল রিমাইন্ডার থাকে, প্রতি ক্ষেত্রে ইকুয়াল রিমাইন্ডার থাকে, সেম থাকে, সেম রিমাইন্ডার। এরকম গল্প যদি তোমাকে বলে দেয় না, একে এক্স দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সেম রিমাইন্ডার থাকে, সেম জিনিস থাকে, তাহলে মনে রাখবে এই এক্স এর ভ্যালু আমার হয়ে যায়, এক্স এর ভ্যালু আমার হয়ে যায় HCF অফ, এক্স এর ভ্যালু আমার হয়ে যায় HCF অফ পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। আমি আজকে আর টানলাম না, তোমরা মাথায় নিতে পারবে না, ঠিক আছে, তোমরা আমাকে মারতে চলে আসবে। আমি এইটা, কি রে ভাই, কাটা যায় না কেন এটা, বাহ, সঠিক সময় আমাদের বোর্ডটা হ্যাং করেছে, খুব সুন্দর সময় বোর্ডটা হ্যাং করেছে, ভগবানও আর চাইছিল না যে আমি আর করাই, বুঝতে পারছো তো? তো চলো, আজকে আমি আর টানলাম না, আমি নেক্সট দিনই করাবো, কারণ আজকে আর তোমরা মাথায় নিতে পারবে না। আগামীকাল আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক অঙ্ক করব, এইটা শেষ করে দেব এবং পাইপ অ্যান্ড সিস্টেমের প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, তোমাদের সাথে আমার আবার পরের দিন দেখা হবে, টাটা। হ্যাঁ কালকে করে দেবো।